নমস্কার, কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আপনাদের পাঠ করে শোনাচ্ছি ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের গল্প করুণা তোমার কোন পথ দিয়ে। আমি এই গল্প পর্ব ভাগ করে নিয়ে পড়ছি। আজকে নবম পর্ব। নবম পর্ব শুরু হচ্ছে লেখিকার লেখা স্নান পর্ব দিয়ে। স্নান পর্ব। 2টো বাজল। বাক্স খুলে আরও একটা জরিদার ভয়ঙ্কর কাপড় বের করলুম। সবে হায়দ্রাবাদ লক্ষ্য করে আনা। নিজামের দেশে যা চলতো গঙ্গাদ্বীপে কুম্ভনগরে কি তাই চলে? উপায় নেই, যা পড়ে আছি এটি পরেই আমি স্নান করব সঙ্গমে। একটা কাপড়ের চেয়ে মধ্যরাত্রের এই স্নানটা ঢের বেশি দামি। তোয়ালে নিলুম, ব্যাগ, টর্চ নিলুম। মেসোমশাই মনে করিয়ে দিলেন, জল পাত্রটা নিয়ে চলো, সঙ্গমে জল ভরে নেবে। পাত্রে ফোটানো জল কিছু অবশিষ্ট ছিল। এতক্ষণ কুম্ভের জলটা খেতে হয়নি। ফেলে দেব? ফোটানো জল ফেলে দিয়ে সঙ্গমে জীবাণুথিক থেকে ভয়াবহ পুণ্যবাড়ি ভরে নেব? ওটা তো খাওয়া যাবে না। মেসোমশাই বললেন, কুম্ভের এই পুণ্যলগ্নের জল কলকাতায় গিয়ে ছেলে মেয়েদের মাথায় দেবে, মাকে দেবে। ঠিক হয়, বোতল সঙ্গে চলল। ইতিমধ্যে একটা ভীষণ গোলমাল হলো। দাদা এসে বললেন, সব মালপত্র সঙ্গে নিয়েই স্নানে যেতে হবে, কারণ সঙ্গম থেকে হয়তো তাঁবুতে ফিরতে পারবো না, পথটা ঘুরিয়ে ডিটুর করে সোজা শহরে পাঠিয়ে দিতে পারে। তখন মালের কি হবে? হায় মাল, হায় রে ভক্তের মাল, তোমাকে বইবার কথা ভগবানের। এখন যে যার মালের বোঝা মাথায় তোলো, আপনা হাত জগন্নাথ, তুলে হাঁটো সবাই স্নানের ঘাটের দিকে। প্রসঙ্গত দাদা মনে করিয়ে দিলেন, সেই ইলশে গুঁড়ি এখন দিব্যি রুই কাতলা হয়েছে, বৃষ্টিতে ভেজা আছে কপালে। তাঁবুর জনগণ, যাকে বলে আমজনতা, মালবহন বিষয়ে গুনগুনিয়ে প্রতিবাদ করলেও দেখলুম দলপতির নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হলো না। প্রায় সৈনিক সুলভ শৃঙ্খলার সঙ্গে যে যার মাল নিয়ে উঠে পড়ল, মেসোমশাই এবং আমি ছাড়া। একটি হাসি খুশি 16-17 বছরের হিন্দুস্তানি ছেলে কোত্থেকে এসে পড়ল। ভিখু তার নাম। মেসোমশাইয়ের কিট ব্যাগ কাম বিছানা সেই ঘাড়ে নিয়ে নিলে, এবং আমার সুটকেসও। ভক্তের বোঝা ঘাড়ে নিয়ে ভিখুই এখন ভগবানের ভূমিকায়। ব্রিফকেসটা বুদ্ধি করে সুটকেসে ভরেছি, কাগজপত্র ভিজে যাবার ভয়ে। কিন্তু লোটা কম্বল কাঁধে আছে। এক বগলে স্নানের পুঁটলি, অন্য বগলে অহংথলিকা, তদুপরি কোঁচা আঁচল, শাল, তামাম দুনিয়া সঙ্গে নিয়ে আমি বেজায় জট পাকাচ্ছি। তাঁবু থেকে বেরিয়ে বৃষ্টিতে কয়েকবার যেতেই দেখা গেল কেবল অহংথলিকা ছাড়া আমার কাছে আর কিছু নেই। স্নানের পুঁটলি পর্যন্ত উধাও। উদার এবং করুণাময় যাত্রীরা কেউ না কেউ স্বেচ্ছাসেবক হয়ে আমার ভার মোচন করে ওগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি। তবু লোকে বলবে একা এসেছি, সঙ্গী নেই। বাইরে এসে আরও খানিকক্ষণ অপেক্ষা করার পরেই গেরুয়া পরা এক মহারাজ এসে দাঁড়ালেন। তার সঙ্গে মস্ত একদল যাত্রী। যাত্রীরা রাস্তা পার হয়ে চলতে লাগলো, আমিও ওদের সঙ্গে সঙ্গে হাঁটি। এমন সময় দেখি ও ফুটপাত থেকে একটি ছেলে ছুটতে ছুটতে আসছে। দিদি, কোথায় যাচ্ছেন? ওরা তো আমাদের গ্রুপ নয়। সে কি? আমি লজ্জায় মাথাটি হিঁট করে ফিরে এলুম। আমাদের সঙ্গে তো কানাই মহারাজ যাবেন, হাতে মস্ত ত্রিশূল থাকবে। ভিখু তো হেসেই কুটিপাটি, দিদি কা সুটকেস হামকো মিল গয়া থা। একটু পরে যাত্রা শুরু হলো। উন্নতকায় পরম কান্তিবান কানাই মহারাজ এসে দাঁড়ালেন। হাতে বিশাল দীর্ঘ রূপলি ঝকঝকে ত্রিশূল। পথিকৃতেরই যোগ্য মূর্তি তাঁর। সেই ত্রিশূল শূন্যে উঁচু করে তিনি বললেন, এই ত্রিশূল লক্ষ্য করে আপনারা আসবেন, পেছিয়ে পড়বেন না যেন। যদি পড়েনও তবে আবার ত্রিশূল খুঁজে নেবেন, আমি মাঝে মাঝে থেমে দাঁড়াবো। জয় কুম্ভ, জয় প্রয়াগরাজ, জয় গুরু। হাঁক দিয়ে উঠলেন আমাদের যাত্রী দল। 50 জনের জায়গায় 51 জন। স্নান যাত্রা শুরু হলো। চলতে চলতে মনে পড়ল মন্ত্রী দাদা বলে গেছেন, মাত্র মাইল দেড়েক। মাল নিয়ে চলা বলেই দূর লাগছে। কুম্ভনগরে এসে আগে যা দেখিনি তা এবার চোখে পড়ল। সেই ছোট ছোট তাঁবু অঞ্চলের পিছন দিয়ে যাবার সময় খুবই মুশকিলে পড়লুম। ঠিক রাস্তার উপরে সারি সারি পুণ্যার্থী
মধ্যরাত্রে প্রাতকৃত্য সারতে বসেছেন। পথ চলা দায়। তাদের অবশ্যই লাজ লজ্জা নেই, বরং মহা উৎসাহে বড় বড় চোখ মেলে সরল আহ্লাদে তারা আমাদের স্নানযাত্রা পর্যবেক্ষণ করছেন। স্ত্রী পুরুষ যুবতী বৃদ্ধতে কোনো ফারাক নেই। রাস্তায় যারা বসে আছেন তারা তবু দৃশ্যমান, যারা এখন আর বসে নেই কিন্তু একটু আগে ছিলেন তাদের এড়িয়ে চলাই আরও বেশি মুশকিল। একই সকলের হাতে ভারী ভারী মালপত্র, তাই দৃষ্টি দূরে ত্রিশূলের ডগায় নিবদ্ধ। পা বেচারি যে কোথায় পড়ছে তার ঠিক কিছু নেই। একই ওই শীত, তাই সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি, তবু বাঙালির রঙ্গরসে কিছুই টান পড়েনি। শ্রীচরণের বিস্ময় নিয়ে নানা মন্তব্য বিচ্ছুরিত হচ্ছে যাত্রীদের মধ্যে। হাসি উঠছে বিরক্তির চেয়ে বেশি করে। সন্ধেবেলা যখন মোজা পরে হাঁটছিলুম সেই কথাটা মনে পড়ল। সেই রাস্তায় এ উপদ্রবটি ছিল না ভাগ্যিস। এখন তবু খড়ম পড়ে আছি। একেই বলে দেবতাদের মতো ভূমি স্পর্শ না করে হাঁটা। বামুনরা কেন যে খড়ম পড়ত এতদিনে তার গোপন সূত্রটা টের পেলুম। এই জন্যে এখন রাস্তার চেহারাই বদলে গেছে। দুদিকে দু রকমের স্রোত, জনস্রোত। একদল সঙ্গমের অভিমুখে ছুটেছে, অন্য দল সঙ্গম থেকে ছুটে ছুটে ফিরছে। বৃষ্টি দুদলকেই ছুটিয়ে ছেড়েছে। এই শীতে মেয়েদের গায়ে ভিজে কাপড় জড়ানো, ছেলেদের মধ্যে অনেকেরই পরনে গামছা। খালি পা আমাদের বাঙালি দলেও। অনেক পুরুষ মানুষের খালি গা খালি পা, পরনে গামছা। অনেকে তার উপর কেবল কোটটা জড়িয়ে নিয়েছেন। মেয়েদের শাড়ি শাল দেখে ভেতরের খবর কিছুই টের পেলুম না। আর আমি যে জামাগুলো খুলবো তার তো কোনো জায়গাই পাইনি। জলে নামার আগে ডাঙাতে শাল আর সোয়েটারগুলো খুলে রাখবো জুতো মোজার সঙ্গে। বাকি যা পড়ে আছে সব শুদ্ধই নেমে পড়বো ভেবেছি, যা হবার হবে। বৌদির খালি হাত পা মাল নেই, তিনি আগে আগে যাচ্ছেন। আমি বৌদির সঙ্গে তাল রাখতে খুব চেষ্টা করছি। বৌদি বললেন, শোনো মেয়ে, আমি একটা কথা বলি। এই শাড়িটা পাড়ে খুলে রেখে সায়া ব্লাউজ পরেই নিয়ে নিও, কিচ্ছু হবে না। এখানে কেউ কাউকে দেখবে না। পরে ওই ভিজে শাড়ির কি দশা হবে, কমন ওজন হবে ভেবেছ? নেবে কিসে? সব বুঝেছি, কিন্তু কি আর করব। বৌদি যা বলার বলুন, আমি যা পারবো তাই তো করব। মাঝে মাঝে জয় কুম্ভ ধ্বনি ওঠে, আর মাঝে মাঝে ওঠে মহারাজ একটু দাঁড়ান। মাঝে মাঝে ত্রিশূল দেখা যায় না, ত্রিশূল নেমে যায়। অস্থির হয়ে উঠি আমরা, ত্রিশূল কই, ত্রিশূল কই। ধ্বনি জোরালো হলেই দেখি এ ঠিকরে উঠছে শূন্যে রূপ ত্রিশূলের অভয় শীর্ষ। যেতে যেতে এক জায়গায় হাঁটা থামল। সবাইকে একটা বাঁশে ঘেরা অঞ্চলের ভেতর ঢুকিয়ে দিয়ে কানাই মহারাজ বললেন, এইখানে মালপত্র রাখুন, সবাই একসঙ্গে যাবেন না, অর্ধেক থাকুন মা লাগলে। ওই যে ওখানে জোর ফ্লাড লাইট। ওদিকে তাকিয়ে দেখি ফ্লাড লাইটের নিচেই লাখো লাখো পতঙ্গের মতো মানুষের ছায়ার ছন্দহীন ছোটাছুটি। ওইখানে সঙ্গম, আমি ওখানেই থাকবো। স্নান করে উঠে ত্রিশূলের কাছে চলে আসবেন, আর এইখানে থাকবেন আমাদের স্বামীজি দুটো ফ্ল্যাগ হাতে। দুটি সবুজ রঙের পতাকা নেড়ে দেখালেন হাসি মুখে এক বৃদ্ধ স্বামীজি। আমরা হেঙ্গেই হাঁপার। চমৎকার বন্দোবস্ত। এবারে শুরু কাপড় বদল। আমি শালটা খুলে রাখি, আঁচলটা জড়িয়ে নিই, ব্যাগটা দিলীপের হাতে তুলে দিই। সেই ছেলেটি আমাদের মালপত্রে জিম্মাদার হয়ে থাকবে এখানে। ওদিকে বৌদিরা এগিয়ে গেছেন। তাড়াতাড়ি করে স্নানান্তে যেগুলো পরব সেগুলো বগলে নিয়ে এগোই। কে যেন বলেন, হাতে ঘড়ি কেন, ছুটে যাও, খুলে দিয়ে এসো। ঘড়ি খুলতে আবার ফেরত দৌড়ই। ঘড়িটা দিতে গিয়ে মনে পড়ল, কৈশোরে যখন সাঁতারু ছিলুম তখন জলে নামার আগে কানে রিং, হাতের আংটিও খুলে রাখতে হতো। স্রোত নাকি খুলে নেয় অলংকার। সেসব বস্তু খুলে ব্যাগে পুরে দিয়েই ফের ছুট ছুট। বৌদিদের ধরে ফেলেছি। আমাদের সঙ্গে অঞ্জনা বলে 7-8 বছরের একটি বাচ্চা মেয়ে আর তার তরুণী মাও চলেছেন, অবশ্য বাবাও আছেন। ছোট্ট অঞ্জনা ভারী মিষ্টি। ওকে দেখে কেবলই নিজের মেয়েদের কথা মনে পড়ছে।
কোন দুঃসাহসে ওরা যে এতটুকু শিশুকে এই ভিড় কুম্ভ স্নানে এনেছেন, আশ্চর্য। আমার রীতিমতো উদ্বেগী হতে থাকে ওর জন্য। আলোর কাছে গিয়ে কোথা দিয়ে কি যেন হয়ে গেল, ভীষণ ভিড়। ওপাশ থেকে লোকেরা উঠে আসছে স্নান সেরে, এপাশ থেকে স্নান করতে যাচ্ছে, আর পশ্চিম থেকে তৃতীয় এক বিপুল স্নানার্থী দল হুড়মুড়িয়ে এসে পড়ল। কোথায় ছিটকে গেলেন বৌদি, কোথায় অঞ্জনা আর তার মা, আর কোথায় আমি। বগলের পুঁটলি আর নাকের চশমাটাকে জোরে চেপে ধরেছি। এই রে, চশমাটা খুলে আসতে ভুলে গিয়েছি, সর্বনাশ। ভিড়ের ঠেলায় আপনা আপনি কোন দিকে যাচ্ছে কে জানে। এমন সময় দেখি সামনেই জল। ভিড়টাও এখানে আবার একটু পাতলা, কিন্তু বৌদিদের চিহ্ন দেখা গেল না। নদী জলে অনেক মানুষ, ওপারে চড়া, তার ওপারে আবার জল, আবার মানুষ। জল বেশি নয়, হাঁটু পর্যন্ত, যাক তবু রক্ষে। এখানে চশমা নিয়ে কি করি ভাবতে না ভাবতে মনে পড়ল, পায়ে আমার দুজোড়া মোজা, একজোড়া হিলতোলা চটি, গায়ে 3টে মাথা গলানো সোয়েটার, কিছুই তো খোলা হয়নি। একটা একটা করে সব এবারে খুলে নিতে হবে ভেবেছি মাত্র, হঠাৎ হর হর মহাদেব, গঙ্গা মাই কি জয় বলে এক সম্মিলিত চিৎকার, আর পিছনে হাজার লোকের ভিড়ের ধাক্কা। এক মুহূর্ত পরেই দেখি আমি জলে, কোমর পর্যন্ত জল, 2 পা জুতো শুদ্ধ কাদায় প্রথিত। বগলে কিন্তু পুটলি বাঁধা চেঞ্জটি তখনও চেপে ধরা, যদিও তা ভিজে গেছে। নাকে চশমাও আছে। এক হাতে পুটলিটা ধরে অন্য হাতে সন্তর্পণে কাদা থেকে একটা একটা করে পা তুলে জুতো খুলে জলে ধুয়ে হাতে নিলুম। মোজা খোলার চেষ্টার কথা ছেড়ে দিলুম। এখন জামা খুলে কি করে? হঠাৎ দেখি গামছা পরা খালি গা, হাতে 2 কিলো করে স্বীকৃতের টিং। এক ভদ্রলোক অবাক হয়ে আমাকে বলছেন, কি কাণ্ড, আপনি এসব জামা কাপড় পরেই নাইতে নেমেছেন, আপনি কি পাগল? ভালো করে তাকিয়ে দেখি সেই খাদ্যাধ্যক্ষ ভদ্রলোক। ভারী আহ্লাদ হলো। বাহ, এই তো সঙ্গী পাঠিয়ে দিয়েছেন ঈশ্বর। শার্দুল সিং এর নজর আমিও পেয়ে গিয়েছি এখন। কাঁদো কাঁদো গলায় বলি, ইচ্ছে করে কি আর, ধাক্কা চোটে জলে পড়ে গিয়েছি গরম জামা খোলার আগেই। কি কাণ্ড, দিন আমাকে দিন জুতো আর পুটলি। চশমাটা খুলুন আগে, তারপরে সোয়েটার গুলো। নাকি নাইবেন না? তার চেয়ে আমি বলি কি, মাথায় একটু জল ঠেকিয়ে উঠে পড়ুন, তাতেই পুণ্য হবে। তা কেন, ডুব দেব বলেই না আশা। 2 টিন, 2 পাটি জুতো, চশমা, পুটলি ধরে ভদ্রলোক হাঁটু জলে শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন, পেঁয়াজের খোসা ছাড়ানোর অপেক্ষায়। হাত কাটার পরে হাফ হাতা, হাফ হাতার পরে ফুল হাতা হিঁচড়ে টেনে খোলার অপরূপ দৃশ্য নয়ন ভরে নিরীক্ষণ করলেন। তারপর বললেন, আর কি বাকি? আমি বললাম, ব্যাস খতম। অত হতাশা? সোয়েটারগুলোকে গুটিয়ে পুঁটলি করে ওর হাতে দিলুম। ছাতির ওপরে বড়ই ঝকমক করছে ভদ্রলোকের পৈতের গোছা। না, নিজের জুতোটা বরং নিজেই ধরি। যেমনি ভাবা তেমনি কাজ। জুতো জোড়াতে ফেরত নিয়ে নি, ভিজে মোজাগুলো খুলে কাদা ধুয়ে নিংড়ে নি। তারপর 4 খণ্ড মোজা যত্ন করে গুনে গুনে কোমরে গুঁজে রেখে বগলে 2 পাটি জুতো নিয়ে জয়কুম্ভ বলে একটা ডুব দিয়ে ফেলি, যা থাকে কপালে। বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা নিশীতে বেলা। দেডুব দেডুব। উড়ি বাপরে বাপ, কি ঠান্ডা! মাথা তুলেই মনে হলো, গুরদীপ, গুরদীপের নামেও তো একটা ডুব দিতে হবে। তার আগে পুণ্য প্রয়াগধামে এসেছি যখন, পিতৃপুরুষদের একটু জল দিয়ে নি। বাবার মৌদগল্য গোত্র, শ্বশুর মশাইয়ের ধন্বন্তরী, এবং আমার প্রিয় মামিমাও মৌদগল্য। এদের মনে মনে স্মরণ করে আমি নিচু হয়ে অঞ্জলি ভরে জল নিয়ে প্রথমে আগচ্ছন্তু মে পিতর এবং বলতে বলতেই দেখি গঙ্গা স্রোতে ভেসে যাচ্ছে আমার এক পাটি চৌটি জুতো। কিছু ভাবার আগে খপ করে সেটি ধরে ফেলেছি। ধরতে ধরতে ইতিমধ্যে মুখ দিয়ে মন্ত্রটি বেরিয়ে গেল, যেটা বেরোচ্ছিল, প্রিন্নন্তু অপঞ্জলিম। ছি 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 নবনীতা, তোমার হাতে জলের সঙ্গে ওটা কি? কিন্তু হে আমার পিতৃপুরুষগণ, আমি তো ইচ্ছে করে করিনি। তোমরা তো আমার দূরপর কেউ নও, তোমরা তো আমারই পিতৃপুরুষ। তোমরা আমার দোষ ত্রুটি নিজ গুণেই মার্জনা করে নেবে। তোমাদের আহ্বান করা মাত্র তোমরাই তো আমাকে দেখিয়ে দিলে যে জুতোটা ভেসে যাচ্ছে।
এক পক্ষে তোমরাই ওটা উদ্ধার করে দিলে। হে আমার পূজনীয় পিতৃপুরুষগণ, পরমহংস যেমন নীর বাদ দিয়ে ক্ষীরটুকু গ্রহণ করেন, তোমরাও তেমনি জুতুর কলঙ্কটুকু বাদ দিয়ে হৃদয় নিঃসৃত জলটুকুনি গ্রহণ করো। ও কি হচ্ছে, জুতো হাতে করে উদকাঞ্জলি? এক ধমক দিলেন খাদ্যাধ্যক্ষ মশাই। মাথাটাতে কি একেবারেই গেছে? দিন, জুতো দিন আমাকে। নিন, ডুব দিন, চট করে ডুব দিন। 1 2। তার ধমকের চোটে আর 1 2 গোনার চাপে টুপটাপ করে আরো দুটো ডুব দিয়ে ফেলি। এবার অঞ্জলিতে আবার জল নিয়ে বলি, আগচ্ছন্তু মে পিতর ইমং গৃহ্ণন্তু অপঞ্জলিম। আব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃ মানবা। তৃপ্ত হও আমার পূর্বপুরুষ সকল, হে পূজনীয় মাতৃপিতৃগণ। 3 ভুবন জুড়ে তৃপ্ত হও তোমরা আমার ভালোবাসায়। ময়া দত্তেন তয়েন তৃপ্তন্তু ভুবনত্রয়ম। তারপর গুরদীপ কাউরের নামে আরেকটি শুদ্ধ চিত্তের ডুব, ব্যাস। নিন, ধরুন এবার এইসবগুলো। এখন আমি জল ভরবো টিনে। জামার পুঁটলি, জুতো, চশমা আমাকে ফেরত দিলেন তিনি। আমি একটা চড়ায় উঠে দাঁড়িয়েছি, পায়ের গোছ ডোবানো জলে, জিনিসপত্রগুলো সামলে। চড়াতেও ভিড় বাড়ছে। খাদ্যাধ্যক্ষ যে কোথায় গেলেন তাকে আর দেখতে পাচ্ছি না। ভিজে কাপড়ে ভীষণ শীত করছে, সঙ্গে শালটাও নেই যে জড়াবো। মাথায় বৃষ্টি পড়ছে, পা ডুবে আছে জলে। শীতের কাঁপুনি ভুলতে অন্য কথা ভাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকদের স্নান করা দেখছি আর ভাবছি, এই যে পুণ্য ত্রিবেণী, এখানে পূর্ণ কুম্ভের লগ্নে স্নান করলে আর পুনর্জন্ম হয় না। এ বড় পুণ্যভূমি। স্বয়ং প্রজাপতি ব্রহ্ম এখানে যজ্ঞ করেছিলেন, তাই এর নাম প্রয়াগ। অমৃত কুম্ভ নিয়ে পালানোর সময় যে 4 জায়গায় ইন্দ্র কলসি নামিয়েছিলেন, যেখানে যেখানে চলকে পড়েছিল অমৃত বাড়ি, এই গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম তাদের মধ্যে প্রধান। তীর্থরাজ প্রয়াগ সকল তীর্থক্ষেত্রের শ্রেষ্ঠ মিলন তীর্থ। এই যে ছুটে এসেছে 1 কোটি মানুষ, এদের প্রত্যেকের মনে এই মুহূর্তে একটি আশা, একটি মাত্র আকাঙ্ক্ষা, মুক্তি। সকলের মন এখন একই তারে বাঁধা। একেও যদি পুণ্যলগ্ন না বলি তো কাকে বলবো? যখন 1 কোটি তন্ময় মানুষ একসঙ্গে মুক্তির প্রার্থনা করছে, একই জলে স্নান করে ধৌত হতে চাইছে, কোটি মানুষের মন যেখানে মিশে যায় সেই তো সঙ্গম। এই অমৃতের আকাঙ্ক্ষাই তো অমৃতের স্বাদ। এক সময় দেখি খাদ্যাধ্যক্ষ উঠে আসছেন টিন হাতে। টিনগুলো আমাকে দিয়ে বললেন, রাখুন, এইবারে আমি ডুব দিয়ে আসি। আপনার জন্য মশাই আমার ভালো করে ডুবই দেওয়া হয়নি। আচ্ছা, আপনার নামটা যেন কি? নামটা জেনে রাখা ভালো, যা ভিড়, সাংঘাতিক কাণ্ড। এত সুব্যবস্থা, এবার তাতেই এই। অন্যান্যবার কি হয় তাহলে ভেবে দেখুন। আমার নাম ভট্টাচার্য। আর আমি নবনীতা। নবনীতা, বাবা, বেশ। 2 বার নাম বলতে হয়নি দেখে আমি খুব খুশি। ইতিমধ্যে এক ফোঁটা তিলক কাটা গামছা পরা পান্ডা এসে আমাদের পাকড়াও করলো। চলুন বাবু, চলুন, খুব ভালো করে স্নান করিয়ে দেব। চাই না, চাই না বলে ভট্টাচার্য অস্থির হয়ে উঠলেন। পান্ডা কিন্তু নাছোড়। আমার মাথায় হঠাৎ দুর্বুদ্ধি এলো। আমি গামছা পরা ভট্টাচার্যের নগ্নবক্ষে শোভা পাওয়া পুরো পৈতের পুচ্ছটির দিকে আঙ্গুল তুলে বলে, আরে পান্ডা দিয়ে এখানে কি হবে? ইনিই তো আমার পান্ডা, দেখছেন না, ইনি আমাকে স্নান করাচ্ছেন। পান্ডাজি মস্ত জিভ কেটে লজ্জিত হেসে আর 1 মিনিটও অপেক্ষা করলেন না। আর ভট্টাচার্য, বাহ, আপনার তো দেখছি দিব্যি সাফ মাথা, তবে কেন খামোখা জুতো জামা পরে জলে নেমেছিলেন? বলে চলে গেলেন জলের দিকে। এতক্ষণে মনে পড়ল আমার জলের পাত্রটি তো ব্যাগ, সুটকেস, কম্বলের সঙ্গে ফেলে এসেছি। পূর্ণ পানি ভরে নেওয়া আর হলো না। ভট্টাচার্য গেলেন তো গেলেনই, আর ফেরার নাম নেই। ইতিমধ্যে দলে দলে স্নানার্থী মানুষে জলের ধারটা একেবারে ঢেকে গেল। আমি কিছুতেই ভট্টাচার্যকে আর নজর করতে পারছি না। 2-3 পুণ্যবাড়ি আর এতগুলো পোটলা পুটলি নিয়ে হাঁটতেও পারছি না। পুণ্য সঙ্গমের চরে ক্যাসাবিয়াঙ্কার মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে, আকুল নয়নে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করে
লক্ষ লক্ষ গামছা পরা খালি গা পুণ্যবানের অরণ্যে দময়ন্তীর মতো নিবিষ্ট চিত্তে আমাদের ভট্টাচার্যের পূর্ণ মূর্তিটি খুঁজছি। কিন্তু নলকে যেভাবে দময়ন্তী চিনে নিয়েছিলেন, এখানে তো সেই অন্যান্য যোগাযোগটি নেই। আমার মন অস্থির হয়ে উঠল। হলো কি ভট্টাচার্য মশাই? এমন সময় কানে এলো, নবনীতা, নবনীতা, আপনি কোথায়? নবনীতা নিজের নামটা আমার কোনো কালেই পছন্দ নয়, কিন্তু আজ এই মুহূর্তে চেনা নামটা শুনতে কি ভালোই লাগলো। এই যে আমি, ভট্টাচার্য মশাই! ভট্টাচার্য মশাই খুঁজে পেলেন আমাকে। এক হাতে দড়ি বাঁধা দুটো টিন ঝুলিয়ে নিয়ে অন্য হাতে শক্ত করে আমার বাঁ কবজিটা পাকড়ে তিনি বললেন, ওহ, যা ভিড় বাড়তাছে, চলেন চলেন, আর দেরি না। চরের ভিড় ঠেলে জলে নেমে জল পার হয়ে পাড়ে উঠতে গিয়েই মুশকিল বাঁধল। ভট্টাচার্য আগে উঠলেন, হাত বাড়িয়ে আমার হাত থেকে জুতো জোড়াও নিয়ে নিলেন। তারপর আমার দিকে সাহায্যের হাত বাড়ালেন, কিন্তু দ্রুত নেমে আসা মানুষের স্রোতের চাপে তার বাড়ানো হাতটি কোথাও মিলিয়ে গেল, আর তাকে দেখা গেল না। আমি এখন হাঁটু জলে। এখানে পাড়টা খুবই উঁচু, বুক সমান খাড়াই এবং অসম্ভব পিছল। আমার পক্ষে নিজের চেষ্টায় পাড়ে ওঠার প্রশ্ন নেই। অতএব পুঁটলি ও চশমা এক হাতে আগলে অন্য হাতটা ভিক্ষে চাইবার মতন করে ওপর দিকে বাড়িয়ে দিই এবং আমার সামনেই দাঁড়ানো, মাথায় পাগড়ি বাঁধা, বিরাট গোঁফ ছোলানো রাজস্থানী চাষি চেহারার লোকটিকে আপ্রাণ ডাকাডাকি শুরু করি। ও ভাই সাहब, मुझे जरा उठा लीजिए ना, बहुत ऊंचा है, मैं अकेली नहीं सकती हूँ। খুব কড়া পড়া আর নিশ্চিন্ত করা একটা শক্ত মুঠোর মধ্যে আমার হাতটা চলে গেল। তারপর এক হ্যাঁচকা টানে সোজা পাড়ে। ভাই সাহেব সত্যি সত্যি ভালো লোক। হেট হেট করে চেঁচিয়ে ধাক্কিয়ে ভিড়ের মধ্যে একটুখানি ফাঁক তৈরি করে ঠেলে ঠুলে আমাকে আরো খানিকটা উপরের দিকে জবরদস্তি তুলে দিলেন। নিঃশ্বাস নিয়ে সামনে তাকিয়ে দেখি জলজল করে উঠেছে ভিড়ের মধ্যে মাথায় ছাড়িয়ে একটা চমৎকার রূপলি ত্রিশূলের চূড়ো, যেন স্বপ্নে দেখা কোনো দেশের স্টেশন। কানাই মহারাজ! ভুলেই গিয়েছি তার কথা, দলের কথা। প্রায় একই সঙ্গে একটা চিৎকার কানে এলো, নবনীতা, নবনীতা! ভট্টাচার্য মশাই, এই যে, এই তো আমি। কানাই মহারাজ ওইখানেই রইলেন। আমাদের দূরে একটা বড় লাল আলোর দিকে হাত তুলে দেখিয়ে বললেন, এবার ওইখানে যেতে হবে। ওইখানেই বাঁ দিকে বেড়ার মধ্যে আরেকজন মহারাজ আছেন, দু হাতে দু রঙের দুটো ফ্ল্যাগ দোলাচ্ছেন। সেখানে তার চার্জে মালপত্র এবং বাকি সবাইকে পাওয়া যাবে। পুটলি বাঁধা চেঞ্জ তো ভিজে একসা, গায়েও এক পোজরি ভিজে একমন হয়েছেন। অঙ্গ যেন চলে না, ভিজে পেটিকোটে পা দুটি সপ্রেমে জড়িয়ে ধরেছে, যেন শ্রীকৃষ্ণের কুঞ্জলীলা। ওদিকে ভিজে ব্লাউজ বুকে হাড় কাঁপানো চমক দিচ্ছে, যেন নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের বৈদ্যুতিক শাস্তির খেলা। আর ভিজে আঁচল সর্বাঙ্গে মহা পাপের মতো লেপ্টে আছে। উপরন্তু বৃষ্টি পড়ছে প্রাচীন চীনে শাস্তির মতো ছুঁচ ফুটিয়ে। রামকৃষ্ণদেবের কথাটাও মনে পড়ল, গঙ্গায় ডুব দেবার সময় আমাদের পাপগুলো উড়ে গিয়ে গাছের ওপর বসে থাকে, মাথা তুলতেই ফের আমাদের অঙ্গে এসে ঢোকে। তা আমার পাপগুলো ওজনে 10 গুণ বেশি ভারী হয়ে ফিরে এসেছে। আপনি কি করেন ভট্টাচার্য মশাই? আমি রেলে ফোরম্যানের কাজ করি। একটু অবাক না হয়ে পারি না। আমার পান্ডাটি তো ভালো। আসবেন নিশ্চয়ই আমাদের বাড়িতে। আমার স্ত্রী, আপনার বৌদিদি আপনাকে দেখলে খুব খুশি হবেন। আর আমার ছেলে মেয়েরাও। রেলওয়ে কোয়ার্টার্সেই থাকি, নেমে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আমি ওখানে গেলে নিশ্চয়ই আসবো আপনার বাড়িতে। আপনার জন্যই তো আমার স্নান হলো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি এরকম একা একা কোন সাহসে এলেন বলুন দেখি? হায় আবার! এই তো আপনাদেরই ভরসায়। ওটা একটা কথা? ওটাই আসল কথা। আপনি বড় অদ্ভুত মেয়ে। আপনার কি সন্ন্যাসী হবার ইচ্ছে?
সন্ন্যাসী হতে যাবো কোন দুঃখে? আমার দুটো মেয়ে আছে না? হ্যাঁ, মেয়ে বয়স হয়েছে, বিয়ে হবে, বাচ্চা হবে, এটাই তো স্বাভাবিক। আপনার মিস্টার আপনাকে একা ছেড়ে দিলেন এই ভিড়ে, আশ্চর্য। মিস্টার কি করেন? পড়ান। কলেজে? হ্যাঁ। কোন কলেজে? বিলেতে। ও বাবা, তা আপনিও কেন বিলেতে থাকেন না? বিলেতে থাকলে এখানে আসতাম কি করে? তা বটে, তবু মিস্টারকে ওখানে একা রেখে দেওয়াটা, তার যত্নাত্তি করারও তো একটা লোক চাই। তাকে যত্নার্থী করার লোক সেখানে আছে। হ্যাঁ। হ্যাঁ। এবার 2 মিনিট নীরবতা পালন, তারপর। ওহ, বুঝেছি, তাই আপনার এই যৌবনে যোগিনী বেশ, এই সংসারে বিরাট। ওহ হো হো, ভেরি ভেরি সরি। কি মুশকিল, এতে আপনার কি দোষ? তাছাড়া সংসারে বিরাট টিরাট আমার মোটেই নেই, আমি খুবই সংসারী। আপনি একদম ভুল বুঝছেন ভট্টাচার্য মশাই। বললেই তো হলো না, যেভাবে এত দামি বেনারসিটাকে আপনি জল কাদাতে অনায়াসে নষ্ট করলেন। মেয়েরা কাপড় চোপড়কে। তাতে আমিও খুবই দুঃখিত, কিন্তু এটা দক্ষিণী শাড়ি, কেচে ফেললেই ঠিক হয়ে যাবে। মাত্র এই ঘন্টায় কতজনে মিলে আমাকে নিয়ে কত ধরনেরই যে উদ্বিগ্ন হয়েছেন। আরও একটা কুম্ভস্নানে সমান সমান পুণ্য তারা অর্জন করে ফেলেছেন একটি অচেনা অনাত্মীয় মেয়ের শাড়ি ও স্বামী সংরক্ষণের আন্তরিক শুভাকাঙ্ক্ষায়। জীবনে এতখানি ইম্পর্টেন্স আর পাইনি আমি। ধরা ধরা গলায় ভট্টাচার্য হঠাৎ বলে ওঠেন, হ্যাঁ দেখুন, ভগবান আছেন, একদিন আপনার দুঃখ তিনি নিশ্চয়ই ঘোচাবেন। এই পুণ্যতীর্থে দাঁড়িয়ে আমি আপনাকে বলে দিলাম, আপনি সেদিন দেখে নেবেন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। উত্তরে চুপ করে থাকে। কি বলবো, ধন্যবাদ। এই আমাদের দেশ, এ কেবল ভারতবর্ষেই সম্ভব। যাকে জানি নে চিনি নে, তারই জন্য বুকটা ফাটিয়ে ফেলি। যেমন প্রশ্নের পর প্রশ্ন করে অন্যকে উত্ত্যক্ত করতে আমাদের জুড়ি নেই, তেমনি অন্তর থেকে মধু ঢেলে অন্যের ঊষর জমিতে আবাদ করাও আমাদের চরিত্রে স্বাভাবিক। এই দুটোর কোনোটাই পশ্চিমী সংস্কৃতিতে সভ্য আচরণবিধির অন্তর্গত নয়। পশ্চিম থেকে ধার করা আমাদের শহুরে সংস্কৃতিতে এগুলো গ্রাম্যতার দোষ বলেই পরিচিত। আমার মনোবাঞ্ছা যে কি তা ভট্টাচার্য জানেন না, কিন্তু ধরে নিয়েছেন জানেন। যেহেতু সেটা মোর মনোবাঞ্ছা, আমি মেম সাহেব নই, তবু দেশের মানুষের অপার কৌতূহল ইদানিং আমাকে বড় কষ্ট দেয়। কিন্তু দেশের মানুষের আসল চেহারাও আমি চিনেছি এই প্রসঙ্গেই। ধুলোয় শোয়া নির্বান্ধব মেয়েকে এরাই তুলে আনে দলের আশ্রয়ে। জলে পড়ে যাওয়া অজানা মেয়েকে এরা শক্ত হাতে জল থেকে ডাঙায় ওঠায়। পথক্লান্ত নামগোত্রহীনকে এরাই আপন কম্বল পেতে জায়গা করে দেয় একটুখানি শোবার। আবার একা একা যুবতী মেয়ে কুম্ভে যাচ্ছে শুনে চায়ের গ্লাস ঠাক করে নামিয়ে রেখে এরাই সে তল্লাট ছেড়ে পলায়ন করে। খোলা মাঠ দিয়ে প্রচণ্ড কনকনে উত্তরে বাতাস ছুটে আসছে, বৃষ্টি বাড়ছে। গরম জামাগুলো সবকটা টপাটপ গায়ে দিয়ে ফেলেছি ভিজে পোশাকের ওপরেই। শীতে জমে গিয়ে ফোড়ার মতো টাটিয়ে উঠেছে মোজাবিহীন পা ভিজে টুসটুসে জুতোর মধ্যে। কে বলবে আজ অমাবস্যা? এত আলো যেন ইন্দ্রসভা। টর্চ ব্যাগেই রেখে এসেছি। নদীর পাড়েই শুধু নয়, জলেও অন্ধকার নেই। পুরো সঙ্গম অঞ্চলটি জোরালো ফ্লাডলাইটের আলোয় ঝলমল করছে। তার মধ্যে ভিজে জামা কাপড় বদলানোর যথেষ্টই অসুবিধা। মাঠেও আলো যথেষ্ট। দূর থেকে কুম্ভনগরের তাঁবুর আলোর মেলা দেখা যাচ্ছে। এখান দিয়ে সহস্র মানুষ স্নান সেরে ফিরছেন ছুটে ছুটে। সকলেই শীতে কাতর, সকলের গায়ে ভিজে কাপড়। সেদিকে তাকিয়ে নিজের শীতের কষ্ট কমছিল। তবে আমার জলের টইটুম্বুর 3 সিঁড়ি ওজনের শেকুল পরানো পোশাক পরিচ্ছদের চেয়ে ভট্টাচার্যের মুক্ত গায়ে নিশ্চয়ই ঢের আরামের। একসময় 2টি ফ্ল্যাগ হাতে বৃদ্ধ স্বামীজি দিগন্তে পরিদৃশ্যমান হলেন। উল্লাসের হল্লা তুলে আমরা তার দিকে ছুটে গেলুম। এবার শুকনো পোশাক পরা যাবে, কিন্তু পোশাক বদলাবো কোথায়? সর্বত্রই তো জোর আলোর খেলা। না, বাঙালি মেয়ে হয়ে জন্মানোর 2-1টা অসুবিধা সত্যি সত্যি আছে, সবখানে ইকুয়ালিটি চলে না। সুটকেস থেকে
শেষ শুকনো শাড়িটা বের করে নিলুম বটে, কিন্তু লজ্জা শরম বড় বালাই। কোনো রকমে চোখ কান বুঝে এই ভিড়ের মধ্যে মেয়েদের দলে লুকিয়ে টুকিয়ে শুকনো শাড়িটুকুনি ওপর ওপর জড়ানো হলো। কিন্তু অন্তর্নিহিত ভিজে বসনগুলি যেমন কে তেমন, হৃদিস্থিত ঋষিকেশের মতো অন্তরঙ্গেই রয়ে গেলেন। অন্য স্নানার্থীরা বুদ্ধি করে কেমন প্লাস্টিকের থলে এনেছেন, আমার তো কিছুই আয়োজন ছিল না। অগত্যা ভিজে কাপড়ের রাশি তোয়ালে জড়িয়ে এক ধ্যার ধেরে পুটলি করে নিলুম। ওরে বাবা, কি 200 মণি ওজনই হয়েছে! ওয়ার্ল্ড হেভিওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপের মহড়া দিতে দিতে ফিরতে হবে এবার। এটিকে বহন করা অপরাধবোধ বয়ে বেড়ানোর চেয়েও দুরূহ হবে বলে মনে হচ্ছে। সবাই এবার চিরুনি বের করে চুল টুল আঁচড়াচ্ছেন, আমিও দেখা দেখি একটুখানি আঁচড়াই। ব্যাপারটা সুবিধের নয়। এদিকে ভেতরে সবকিছুই জবজবে ভেজে হিহি করে কেঁপে হাড়ে দুব্ব গজাচ্ছে, বাহার করে ওদিকে চুলের টেরি ফেরানো হচ্ছে। এবার এলো যেখানে যা গয়নাগাটি পরবার সেসব পরে নেবার পালা, অর্থাৎ হাতে হাত ঘড়ি, নাকে চশমা, আঙুলে আংটি, কানে মাকড়ি। একে একে ইহজাগতিক সম্পত্তিগুলি সব দখল নিয়ে নিয়েছি। না, কোনোটাই খোয়া যায়নি। কেবল শালের উপর এতক্ষণ আরো বৃষ্টি পড়েছে, ফলে সেটিও প্রায় স্নানের কাপড় চোপড়ের মতোই ভিজে ভারী হয়ে উঠেছে এবং শীতে প্রোটেকশন দিচ্ছে না। হঠাৎ মাটিতে কি একটা দেখতে পেয়ে অঞ্জনার মা চেঁচিয়ে ওঠেন, ও মা, এটা কার সোনার মাকড়ি! দেখে আমি উদ্বিগ্ন হয়ে বলি, দেখুন দেখুন, কার আবার সোনা হারালো? কার আবার সোনা হারালো? বৌদিদি এক নজর তাকিয়ে দাবড়ে ভেঙচে ওঠেন, এইবার মারবো এক গাঁটটা। ছি ছি ছি, এই ন্যাকা মেয়ে একা একা কমে এসেছে। দেখো দিকে নিজের কানে হাত দিয়ে কার সোনা হারিয়েছে। বকুনি খেয়ে তাড়াতাড়ি কানে হাত দিই। কথায় কথায় এই যে একা আসার খোঁটা খেতে হচ্ছে আমাকে, ওটুকুই যা একা আসার অসুবিধে, নইলে একা আর কোথায়। শহরেই বরং আমার অনন্ত নিঃসঙ্গতা। কানে হাত দিয়ে দেখি, ও মা, সত্যিই তো এক কান খালি। শীতে টিতে ঠিক মতো করে খিলটা আঁটা হয়নি আর কি। হে হে করে মাকড়িটা ফেরত নিতে হাত বাড়াই। বৌদি হাতে একটা আলতো চাঁটি মারেন, নকল রাগ করে বকেন, বলি, ও মেয়ে, চোখে দেখেও চিনতে পারলে না যে গয়নাটা নিজের? এ মেয়ের কি হবে গো! আমি যে চোখে দেখেও কিছুই চিনতে পারি না তা তো বৌদি জানেন না। জীবনে অনেক কিছুই আমার এই দুটো অকর্মণ্য চোখের সামনে দিয়েই প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, আমি যা দেখতেও পাই না, চিনতেও পারি না। জীবনে সোনা হারানো আমার অভ্যেস হয়ে গেছে, তেমনি সোনা কুড়োনোও তো সম্ভব। এই বৌদি আর অঞ্জনার মায়ের মতো দৈবও তো জগতেই আছে। কথা ঘুরিয়ে নিয়ে বলি, অঞ্জনা, জলে নামতে শীতের ভয় করলো না? এই ভিড়ে অতটুকু বাচ্চা! কোথায় ভয়, মহা উৎসাহে কতগুলো যে ডুব দিলে তার ঠিক নেই। সত্যি, অঞ্জনাকে বুকে নিয়ে অঞ্জনার মা যে কি করে একা একা এই ভিড়ে নিয়ে এলেন ঈশ্বর জানেন। স্নানের সময় সঙ্গে বৌদি ছিলেন না, ওর বাবাও ছিলেন না। অঞ্জনার মা একগাল হেসে বললেন, ও মা, আমার মেয়েটা খুব শক্ত। সেই তো ভিড় ঠেলে ঠুলে জায়গা করে জলে নামালে আমাকে, টেনেও ওই মেয়েই তুললে। যা বাবা, না, একেই মিরাকেল বলে। অঞ্জনার মায়ের হাসিটি খুব মিষ্টি, প্রাণ খোলা। অঞ্জনাও মায়ের মতোই মিষ্টি মেয়ে। সে যে অত শক্তপুক্ত তাকে দেখে তা বোঝা যায় না। কত আর বয়স, 7-8-এর বেশি নয়। এক গোছা ঝাঁকড়া কোঁকড়া চুল এখন ভিজে মুখের চারপাশে সিঁটে আছে। মুখের হাসিটি মায়ের মতোই অনির্বাণ। আর বৌদি ঠিক যেন জগৎ জননী, মুখে সর্বদা পানদোক্তা আর হাসি ঠাসা, ঠোঁটটি হৃদয়ের রঙে টুকটুক করছে। ইতিমধ্যে গায়ে একটা গামছা, কোমরে একটা গামছা, শীতে কাঁপতে কাঁপতে মেসোমশাই এসে উপস্থিত। ও দিলীপ, আমাকে স্নান করিয়ে দাও, আমি তো ভিড়ে জলে নামতেই পারলাম না। ঘাট এমন পেছল, ভীষণ পড়ে গিয়েছি, বড্ড কোমরে লেগেছে বাবা। অমলবাবু বললেন, আমি ওষুধ দিয়ে দেবো মেসোমশাই। দিলীপ ছুটল মেসোমশাইকে নিয়ে স্নান করতে। আমরা দাঁড়িয়ে রইলুম বৃষ্টির মধ্যে, মাল পাহারায়। গতবারের প্রহরীরা
এখন স্নানে গেছেন। কিছুক্ষণের মধ্যে সবাই ফিরে আসেন। মালপত্তর পুনরায় ঘাড়ে ওঠে। জয় কুম্ভ! হাঁক দিয়ে মিছিল ফেরত রওনা হয় তাঁবুর দিকে। তীর্থযাত্রায় কৃচ্ছ সাধন আবশ্যিক, সেটা এইভাবেই হয়ে গেল। ভারী ভিজে কাপড়ের পুঁটলি নিয়ে এবারে এই শীতে হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে সকলের। তাড়াহুড়োতে সঙ্গমে আমার কি ছাই জলে নামাই যে হলো, এখন ভেবে দেখলে ছবিটা রীতিমতো চাঞ্চল্যজনক। পরনে জরিদার ভারী একটা নেমন্তন্ন বাড়িতে যাবার পোশাকি কাপড়, 3 রকম সাইজের 3টে সোয়েটার গায়ে, চোখে চশমা, কোমর থেকে জলের নিচে রয়েছে পা, তাতে একজোড়া হিল তোলা জুতো এবং 2 জোড়া গরম মোজা, বগলে শুকনো কাপড়ের ভিজে পুটলি। পূর্ণ প্রয়াগ সঙ্গমে গামছা পরা স্মার্ট স্নানার্থীদের ঠিক মধ্যেখানে কোমর জলে হতভম্ব দাঁড়িয়ে রয়েছি, বেমানান কিন্তু কৃতার্থ। এই আমার অনৈসর্গিক কুম্ভ স্নানের ক্লোজ আপ ছবি। পরের দৃশ্যটি তো আরো রোমহর্ষক। অঞ্জলিতে এক পাটি চটি জুতো সমেত তর্পণের মন্ত্র উচ্চারণ করে ফেলেছি, কিন্তু অশ্রদ্ধায় অবহেলায় নয়, রীতিমতো ভক্তি ভরে, অন্তরে শ্রদ্ধা দিয়ে। চটি জুতোটা নেহাতি অ্যাক্সিডেন্টাল এবং ইচ্ছা বিরুদ্ধ। মা অবশ্য এই খবরটা শুনে আমাকে মারতে উঠেছিলেন এবং পই পই করে বারণ করেছিলেন এটা লিখতে, লোকে নাকি ভুল বুঝতে পারে। মা সম্প্রতি ঠেকে শিখেছেন, সত্য কথাও সবার কাছে বলতে নেই, সত্যের শত্রু অনেক। আবার আমাদের মতো বলহীন ব্যক্তিদের জগতে একমাত্র বন্ধুও যে ওই সত্য। একদিন না একদিন সে ঠিকই আশ্রয় দেয়, রক্ষণাবেক্ষণ করে, বলিয়ান করে তোলে। ফেরত পথে সত্যি রাস্তা ঘুরিয়ে দেওয়া হলো মাঠের মাঝখান দিয়ে। এক পক্ষে ভালোই, এখন স্নানার্থীদের মিছিল আর স্নান যাত্রীদের মিছিল ভিন্ন ভিন্ন পথে চলেছে। যাতায়াতের ভিড় কিছুটা নিয়ন্ত্রিত হবে এতে। যেখান দিয়ে হঠাৎ মোটা মোটা দড়ি হাতে কিছু পুলিশ এসে জোর করে আমাদের পথ বন্ধ করে দিয়ে মাঠে ঠেলে দিল, সেইখান থেকেই মেসোমশাইকে আর খুঁজে পাওয়া গেল না। অমলবাবু ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তার সঙ্গে 2টি তরুণ পার্শ্বচর সখা ছিল, মামু দিলীপ আর কাকু দিলীপ। তারা অনবরত সান্ত্বনা দিয়ে চলল, মেসোমশাই নারী নন, অশিক্ষিত নন, নির্বোধ নন, অথর্বও নন, পরন্তু একটা জবরদস্ত অ্যাকাউন্টেন্ট জেনারেল অব বেঙ্গল ছিলেন তিনি। তদুপরি তার পরনে পুরোদস্তুর কোট প্যান্ট আছে, আর কি চাই? এতটা উদ্বেগের কি আছে? মেলায় অধিকাংশ মানুষেরই একসঙ্গে এত সব গুণাবলী নেই, বিশেষত কোট প্যান্ট। কেননা স্নান সেরে ফেরার পথে পুরো পোশাক পরনে নেই কারোরই। ঊর্ধ্বাংশে শুকনো কোট, নিম্নাংশে ভিজে গামছা। এখানে এই ইউনিফর্মটাই বেশি প্রচলিত দেখা যাচ্ছে। অমলবাবু তবু বলেন, আহা, একটা চোখে যে ভালো দেখেন না, আর পড়ে গিয়ে তখন যে কোমরে একটু লেগেছিল। মেসোমশাই কি আর সাধে? অমলের মতো ছেলে কলিযুগে হয় না বলে প্রত্যেকের মনে গভীর হিংসে জন্মিয়ে দিচ্ছিলেন। কথাটা সত্যি। বন্ধুরা, ডক্টর নবনীতা দেবসেনের লেখা করুণা তোমার কোন পথ দিয়ে এই ভ্রমণ কাহিনীর 9ম পর্ব আজকে এখানেই শেষ করছি। আজকের প্রশ্ন, লেখিকা পিতৃপুরুষকে জল দেবার সময় ভুল করে হাতে কি নিয়ে ফেলেছিলেন? যদি এই ভ্রমণের গল্প এবং গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার অসংখ্য ধন্যবাদ নেবেন।